নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প মা। গল্পটি শুনুন। আপনাদের যদি আমার পাঠ করা এই গল্পটি ভালো লাগে তাহলে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি আজকের গল্প পাঠ। বাবা, মা, ভাই, বোন, ভাইয়ের স্ত্রী, ভগ্নিপতি সব মিলিয়ে একঘর লোকের সামনে স্ত্রীর এই বেখাপ্পা আচরণ দেখে গৌরীনাথ বাবু আধা বিস্মিত আধা ক্রুদ্ধ। তার দুশ্চিন্তা আর দ্বিধার জবাবে স্ত্রী সুপ্রীতি উঠে দাঁড়িয়ে বিছানার তলা থেকে চাবির গোছা বার করে দেয়াল ঘেঁষা গোদরেজের আলমারিটা খুলে ফেললেন। তারপর অন্য চাবি দিয়ে ভিতরে লকার থেকে বড় বড় দুটো গয়নার বাক্স বার করে গৌরীনাথ বাবুর সামনে রাখলেন। ঈষৎ অসহিষ্ণু স্বরে বললেন, হাতে টাকা না থাকে তো এগুলো দিয়ে ব্যবস্থা করো। ছেলে ফিরে না পেলে কিসের টাকা, কিসের গয়না? ঘরে আর যারা ছিল তারা চুপ। গৌরীনাথ বাবুর চোখে মুখে ভর্ৎসনা মেশানো বিস্ময়। সুপ্রীতি দেবীর আত্মস্থ হবার পক্ষে সেটুকুই যথেষ্ট। আবেগের মুখে কাজটা যে ভালো করা হলো না সেটা তক্ষুনি মনে ডাক দিল। কারণ সর্ব ব্যাপারে স্বামীর মুখাপেক্ষী তিনি। নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে কোনো গুরুদায়িত্বের কাজই ঠিক মতো করে উঠতে পারেন না। গলার সুর নরম করে তক্ষুনি ভুলটা শুধরে নিতে চেষ্টা করে বললেন, সর্বদা অত টাকা কারই বা হাতে থাকে? কাজ চালিয়ে নাও, পরে না হয় এর ডবল বানিয়ে দেবে। কথাটা উঠেছিল ছেলের বিশেষ একটা দৈব আনুকূল্য লাভের প্রবল সম্ভাবনার প্রসঙ্গে। 12 বছরের একমাত্র ছেলে দুরারোগ্য ব্যাধি কবলিত, এখন একেবারে উত্থান শক্তিরহিত পঙ্গু। ভবিষ্যতের অবধারিত চিত্র আরো ভয়াবহ অন্ধকার। পৃথিবীর সমস্ত চিকিৎসাই ব্যর্থ। তারপর ভারতের বহু তীর্থে বহু দৈব প্রচেষ্টা, যাগযজ্ঞ ক্রিয়াকলাপ আর দামি দামি স্টোন ধারণের ফাঁক দিয়েও কত হাজার টাকা জলের মতো বেরিয়ে গেছে হিসেব নেই। এখন শুধু হতাশা আর হতাশা। এই সময় এক মহাসাধকের নাম প্রায় কানে আসতে লাগলো তাদের। কলকাতার দোকানে দোকানে তার ছবি দেখা যেতে লাগলো। আর বহু নামকরা কাগজেও ভগবান সদৃশ্য ওই মহাযোগীর এমন সব করুণালীলার কাহিনী প্রচার লাভ করলো যে পড়লে শুচিশুভ্র আবেগে চোখে জল আসে। গৌরীনাথ বাবু খুব একটা বিশ্বাস করেননি, কিন্তু মন দুর্বল। স্ত্রীর মন ততোধিক দুর্বল। ফলে এই করুণাময় সম্পর্কে দেশি আর বিদেশি লেখকের বই সংগ্রহ করে দুজনেই পড়তে লাগলেন। সেসব বাস্তব অভিজ্ঞতার কাহিনী এবং তত্ত্ব বিশ্লেষণ অভিভূত হবার মতোই বটে। এছাড়া বহু শুভার্থীজনও তাদের পরামর্শ দিলেন, একবার কপাল ঠুকে চলে যান ছেলেকে নিয়ে। যদি দর্শন মেলে আর দয়া মেলে তাহলে অলৌকিক কিছু হতেও পারে। এমনিতে তো আর কোনো আশা নেই। কিন্তু চলে যান বললে এই ছেলে নিয়ে বেরিয়ে পড়া যায় না। অলৌকিক বিভূতি সম্পন্ন ওই মহাতাপা যেখানে থাকেন, ছেলের বর্তমান অবস্থায় সেদিকে পা বাড়ানোটা দুর্গম যাত্রার সামিল। বইয়ে সে পথের বিবরণ শুনে সুপ্রীতি দেবী পর্যন্ত দমে যান। ফলে মনে মনে প্রায় অলৌকিক গোছের
একটা আশা নিয়ে বসেছিলেন তিনি। খোঁজ খবর করে এই কলকাতায় ওই দেব মানবের অনেক গণ্যমান্য ভক্তের সন্ধান পেয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শুনেছেন বাবাকে একবার তারা এই কলকাতায় নিয়ে আসতে চেষ্টা করছেন। তবে এও শুনেছেন বাবার ইচ্ছে না হলে শত চেষ্টাতেও তা হবে না। গৌরীনাথ বাবু স্ত্রীকে আশ্বাস দিয়েছেন, ইচ্ছে হবেই একদিন। ভক্ত টানলে ভগবানেরও টনক নড়ে। স্বামীর ওপর আর তার কথার উপর স্ত্রীটির অগাধ আস্থা। কিন্তু আরো প্রায় 1.5 বছর কেটে যেতে তিনি অসহিষ্ণু হয়ে উঠলেন। ছেলের অবস্থা ধীর কিন্তু অবধারিত গতিতেই সংকটের দিকে গড়াচ্ছে। এমন দিনে একটা সংবাদ শুনে সুপ্রীতি দেবী আশায় আনন্দে কণ্টকিত। ঐশ্বরিক ক্ষমতার ওই মহাযোগী দিল্লিতে আসছেন। সেখানকার ভক্তরা তার সম্মতি পেয়ে বিপুল আয়োজন করেছেন। পাকা খবর, দিন তারিখ পর্যন্ত নির্দিষ্ট। কলকাতার বহু ভক্ত দিল্লির দিকে ছুটেছেন। দিল্লি? সুপ্রীতি দেবীর মনে হলো দিল্লি একেবারে হাতের মুঠোয়। এরোপ্লেনে 2 ঘন্টার পথ। পা ফেলার আর কোনো ঝামেলা নেই। সেখানে দেওরের বাড়ি, দেওরের গাড়ি। ঠাকুর মুখ তুলে না চাইলে এমন সুযোগ আসে? শোনার পর মন দুর্বল গৌরীনাথ বাবুরও। কিন্তু তাকে 7-5 ভেবে দেখতে হবে। অন্ধ অবাস্তব আশার পিছনে ছুটে এ যাবৎ বহু হাজার টাকা খরচ হয়ে গেছে। কম করে 50-60 হাজার। তার উপর এক একটা চেষ্টা বিফল হবার পর সে কি হতাশা, বিশেষ করে স্ত্রীর। ভেঙে পড়ার দাখিল একেবারে। অতএব সব দিক ভেবে দেখারই আলোচনায় বসা হয়েছিল সকলে মিলে। কিন্তু দ্বিধার প্রথম পর্যায়ে সোজা মুখের দিকে তাকিয়ে স্ত্রী জিজ্ঞাসা করে বসলেন, আসল কথা, বাবার সঙ্গে দেখা হলে আর তার করুণা পেলে ছেলে ভালো হয়ে যাবে, এ তুমি বিশ্বাস করো কি করো না? গৌরীনাথ বাবুর বিব্রত মুখ। বইপত্র যা পড়েছেন মনে প্রাণে বিশ্বাস করতেই মন চায়। দ্বিধান্বিত জবাব দিলেন, করুণা পাবই, এমন ভরসা কোথায়? স্ত্রী স্থির প্রত্যয়ে জবাব দিলেন, দেখা পেলে করুণাও পাবো। সেভাবে দেখা মিলবে তার কোনো নিশ্চয়তা নেই। সুপ্রীতি আধা বিস্মিত আধা বিরক্ত। কি যে বলো ঠিক নেই। দিল্লির মতো জায়গায় তুমি নিজে চেষ্টা করলে দেখা হবে না, এ আবার একটা কথা নাকি? তাছাড়া এখান থেকে চেনা জানা ভক্ত যারা যাচ্ছেন তারাও সাহায্য করবেন। তাও দরকার হবে না, তুমি চেষ্টা করলেই হবে। মনে মনে বিরক্ত একটু গৌরীনাথ বাবুও। স্ত্রীর ধারণা তার স্বামী নামী লেখক আর কাগজের বড় চাকুরে। অতএব দুনিয়ার সমস্ত দরজায় তার কাছে খোলা। বললেন, হ্যাঁ, আমি দিল্লির লাট সাহেব একেবারে। যাক, এরপর খরচের দিকটাও চিন্তা করার আছে। ওই ছেলেকে নিয়ে যেতে হলে তুমি আমি ছাড়া আর একজন লোক অন্তত দরকার। এরোপ্লেনে 4 জনের যাতায়াত ছাড়াও অন্য খরচা আছে। কম করে 4,000 টাকা লাগবে। জবাবে চির সহিষ্ণু আর চির মুখাপেক্ষী স্ত্রীর ওই কাণ্ড। সকলের সামনে আলমারি থেকে গয়নার বাক্স বার করে এই উক্তি। বিস্ময় কাটতে দু চোখের নীরব ভর্ৎসনাটুকুই আরো স্পষ্ট হয়ে উঠল। পরে স্ত্রীর নরম সুরের জবাবদিহিতেও কাজ হলো না তেমন। কিন্তু বাইরের আচরণে বরাবর সংযত মানুষ গৌরীনাথ বাবু। মৃদু গম্ভীর স্বরে
আদেশ দিলেন, ও দুটো জায়গা মতো রাখো। উঠলেন, খোলা আলমারি থেকে চেক বই বার করলেন, পকেট থেকে কলম টেনে নিয়ে সামনের ছোট টেবিলটায় বসলেন। খসখস করে 4,000 টাকার চেক লিখে নাম সই করে চেকটা ছিঁড়ে ছোট ভাইয়ের হাতে দিলেন। কাল ফার্স্ট আওয়ারে 4,000 টাকা তুলে এয়ারে 4 জনের সিট বুক করবি। টিকিট থাক বা না থাক, আমার সেই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বন্ধুর কাছে গেলেই সে ব্যবস্থা করে দেবে। টিকিট হাতে পেলেই দিল্লিতে দীপুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম করে দিবি। তারপর ছেলে আর তোর বৌদিকে নিয়ে সন্ধ্যার ফ্লাইটে তুই আর দিবা দিল্লি যাবি। সাধ যখন হয়েছে টাকার জন্যে আটকাবে না। সুপ্রীতি দেবীর শুকনো মুখ। বারে, তুমি না গেলে কি করে হবে? আমার কথাবার্তা যখন পছন্দ হচ্ছে না, নিজেই চেষ্টা করে দেখো। গম্ভীর মুখে ঘর ছেড়ে ছেলের কাছে চলে গেলেন গৌরীনাথ বাবু। ছেলে বারান্দায় হুইল চেয়ারে বসে। রাতে মানভঞ্জনের পালা। রাগত মুখেই সুপ্রীতি দেবী বললেন, নিজের ওপর ভরসা করে কবে আমি কোন কাজ করি বা কোন কথা বলি তুমি জানো না? বলতে না বলতে চোখে জল। একমাত্র এই বস্তুটিকেই গৌরীনাথবাবু মনে মনে ভয় করেন। ফলে 5 মিনিটের মধ্যেই আপোষ। না, স্ত্রী আদৌ অতিশয়োক্তি করেননি। সর্ব ব্যাপারে সর্ব কাজে উনি স্বভাবগত কারণেই স্বামীর ওপর একান্ত নির্ভরশীলা। ঠিক এই জন্যেই গৌরীনাথবাবুর কখনো খেদ, কখনো অন্তর্ভুষ্টি। স্বামীর মতামত না পেলে কোনো একটা জরুরি ব্যাপারও স্ত্রীটি ফয়সালা করে উঠতে পারেন না। ভদ্রলোকের একবার শক্ত অসুখ হয়ে পড়তে একটা দুশ্চিন্তায় তার দুচোখে জল দেখা দিত। তার অবর্তমানে 1,000 টাকা পয়সা থাকলেও ওই স্ত্রীর অসহায় অবস্থাটা তিনি যেন দেখতে পেতেন। পরে কত সময় ধমকেছেন, একে একে নিজে সব দেখে শুনে বুঝে নাও, কখন কি দরকার হয়, ঠিক আছে? কিন্তু তার তাগিদে দেখে শুনে বুঝে নিতে গিয়ে স্ত্রীর হিমশিম অবস্থা। শেষে গৌরীনাথবাবু নিজেই হাল ছেড়ে তাকে অব্যাহতি দিয়েছেন। ছেলে, স্ত্রী আর একটি ভাই নিয়ে গৌরীনাথবাবু দিল্লি উড়ে এসেছেন। কিন্তু তারপরেই যেন হাবুডুবু অবস্থা সকলের। মহাযোগী বাবাকে নিয়ে দিল্লিতে এক এলাহি ব্যাপার। বিরাট পার্কে তাঁবু ফেলে সাজিয়ে গুছিয়ে 50,000-এর মতো জনসমাবেশের ব্যবস্থা। কিন্তু আরো 20-30 হাজারের বেশি ব্যবস্থা হলেও যথেষ্ট নয়। লোকে লোকারণ্য। সমস্ত দিল্লিবাসী বোধহয় ওই এক পথে ভেঙে পড়েছে। দেশ বিদেশ থেকেও কত রোগী এসেছে ঠিক নেই। বাবার অবস্থানের 2 মাইলের মধ্যে মোটর গাড়ি পার্ক করা পর্যন্ত জায়গা মেলে না। প্যান্ডেলে সকাল সন্ধ্যার কীর্তনে আসরে বাবা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য আসেন। ঘুরে ঘুরে সকলের উদ্দেশ্যে আশীর্বাদ করেন হাত তুলে। ওই বিভোর তন্ময় মূর্তি দেখলেই মনে হয় এ জগতের কেউ নন। রোগীদের মধ্যেও ঘোরাঘুরি করেন। হঠাৎ হঠাৎ কাউকে বিভূতিও দেন, কারো মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। কিন্তু গড় হিসেবে সেরকম ভাগ্য 200-র মধ্যে একজনেরও হয় কিনা সন্দেহ। বহু ক্লেশে গৌরীনাথবাবু দুবেলায় সপরিবারে বাবার দর্শন পাচ্ছেন। কিন্তু বিচ্ছিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করা বা কৃপা লাভ করা দুরাশাই বোধহয়। অথচ এই মুহূর্তে গৌরীনাথ বাবুরও বদ্ধ বিশ্বাস, কৃপা পেলে
উদ্দেশ্য সফল হবেই, অলৌকিক উপায়ে ছেলে ভালো হবেই। কিন্তু সেই একান্ত সন্নিধানে কি করে যাবেন? পার্ক সংলগ্ন যে বিশাল প্রাসাদে তিনি অবস্থান করছেন, তার চতুর্দিকেও জনসমুদ্র। দুর্ভেদ্য পুলিশ প্রহরায় আর ভলেন্টিয়ারদের তৎপরতায় বাড়ির গেটের 20 গজের মধ্যেও কারো যাবার উপায় নেই। অবশ্য বিশেষ ব্যবস্থা করে অনেকেই ভিতরে যাচ্ছেন, বাবার অনুগ্রহ পাচ্ছেন। কিন্তু সেই বিশেষ ব্যবস্থা গৌরীনাথ বাবুর অন্তত করায়ত্ত নয়। কলকাতার ভক্তদের সঙ্গেও দেখা হয়েছে, কিন্তু অবস্থা এমন যে তারা নিজেরাই বাবার ধারে কাছে যেতে পারছেন না। এখানে কে কাকে চেনে? নিরুপায় সুপ্রীতি দেবী রাতে চোখের জলে বালিশ ভেজান আর প্রার্থনা করেন, বাবা তুমি ব্যবস্থা করো, পথ দেখাও। বাবা দিল্লিতে অবস্থান করবেন 7 দিন। তার মধ্যে 4 দিন চলে গেছে। গৌরীনাথ বাবু মরিয়া হয়ে উঠেছেন। তাদের কাগজের এখানকার শাখা অফিসের মারফত সকল চেষ্টাও ব্যর্থ হতে চলেছে। এরই মধ্যে হঠাৎ আশার আলো এক টুকরো। অপ্রত্যাশিত যোগাযোগ একজনের সঙ্গে, অবাঙালি, প্রভাব প্রতিপত্তিশালী মন্ত্রী ছিলেন একসময় রাজধানীর। আধ্যাত্মবিদ হিসেবেও সুপরিচিত তিনি। বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং সাধু সন্তদের সঙ্গে হৃদয়ের যোগ তার। তিনি রাজধানীতেই আছেন এবং গৌরীনাথ বাবুর কাছে তিনি একেবারে দুর্লভ নন। ছেলে আর স্ত্রীকে নিয়ে তার কাছেই ধর্ণা দিয়ে পড়লেন গৌরীনাথ বাবু। খবর পেয়েছেন বাবার সঙ্গে ভদ্রলোকের এই দিনই বিকেলে সাক্ষাৎকারের ব্যবস্থা হয়ে আছে। ছেলেকে দেখে সহৃদয় ভদ্রলোকটির মন বিচলিত হলো। বললেন, আচ্ছা, বিকেল ঠিক 4টের সময় ছেলেকে সঙ্গে করে আমার সঙ্গেই চলো। আমি বাবাকে ধরে পড়ব। আশা করি ব্যবস্থা হবে। কৃতজ্ঞতায় গৌরীনাথবাবু নির্বাক খানিক। এমন আশ্বাসের কথা দিল্লিতে এসে এই প্রথম শুনলেন। ফেরার পথে স্ত্রীর 2 চোখও ছলো ছলো। মাঝে মাঝে স্বামীর দিকে তাকাচ্ছেন। নীরব উচ্ছ্বাসের একটাই অর্থ যেন, তুমি চেষ্টা করলে হবে না, এমন কিছু আছে নাকি? ঘড়ি ধরার সময় প্রাক্তন মন্ত্রীর সঙ্গে সেই ঈপ্সিত প্রাসাদের কাছাকাছি উপস্থিত হলেন সকলে। ভিড় তখন অপেক্ষাকৃত কম হলেও গাড়ি এগোবার উপায় নেই। খানিকটা তফাতেই নামতে হলো। পিছনের ক্যারিয়ার থেকে তাড়াতাড়ি ফোল্ডিং হুইল চেয়ার বার করে ছেলেকে বসালেন। স্ত্রীও তৎপর হাতে সাহায্য করলেন তাকে। তারপর এগিয়ে চললেন। সামনে 2 জন ভদ্রলোকের সঙ্গে প্রাক্তন মন্ত্রী। পিছনে হুইল চেয়ার ঠেলে নিয়ে চলেছেন গৌরীনাথ বাবু, পাশে স্ত্রী। ওদের দুজনেরই দুরু দুরু বক্ষ। সামনের ভিড়ের অবরোধ সহজেই দুভাগ হয়ে গেল। এ সময় বাবার সঙ্গে দেখা করতে কে আসছেন ব্যবস্থাপকরা সকলেই জানে। এবারে সামনে গেট। গেটের ওধারে সারি সারি ভলেন্টিয়ার মোতায়েন। ছাড়পত্র না পেলে তারা একজনকেও ঢুকতে দেবেন না। গেটের ওধারে লম্বা রাস্তার শেষে বাড়ি। সেখানেও বেশ জনাকতক ভাগ্যবান আর ভাগ্যবতীর সমাবেশ। ছাড়পত্র পেয়ে তারা কেউ বাড়ির মধ্যে ঢুকছে, কেউ বা ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একজন ব্যবস্থাপক ভলেন্টিয়ারদের কানে কানে কি বলতে বদ্ধ গেট একটুখানি খুলে প্রাক্তন মন্ত্রীকে ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো। গৌরীনাথ বাবু বা তার স্ত্রী বা হুইল চেয়ারে আসীন ছেলের ছাড়পত্র নেই। গেট
আবার বন্ধ হয়ে গেল। গেটের ওদিক থেকে সদাশয় প্রাক্তন মন্ত্রীটি গলা খাটো করে গৌরীনাথ বাবুকে বললেন, এখানেই অপেক্ষা করো, আমি দেখি কি করতে পারি। আবার অধীর প্রতীক্ষা। ভলেন্টিয়াররা নিছক দয়া করেই বোধহয় তাদের তফাতে হটিয়ে দিল না, কিংবা হয়তো বুঝে নিল এরাও ফেলনা লোক নয়। মিনিট 10 মধ্যে একজন ভলেন্টিয়ার ভিতর থেকে ছুটে এলো। গেটের সামনে এসে হুইল চেয়ারে বসা ছেলেকে দেখিয়ে বলল, একে ভিতরে নিয়ে আসুন, জলদি। হুইল চেয়ার নিয়ে বদ্ধ গেট ঠেলেই তারা ভিতরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বাধা আবার। ও নো নো, অনলি ওয়ান। ছুটে আসা ভলেন্টিয়ারের ব্যস্ত সমস্ত নির্দেশ, রোগীর সঙ্গে আপনাদের যে কোনো একজন আসুন, দুজন আসার নিয়ম নেই। গৌরীনাথ বাবু বিমূঢ় কয়েক মুহূর্তের জন্য। গেট আধখানা খোলা হয়েছে। জোর করে দুর্বলতা ঝেড়ে ফেলে হুইল চেয়ার ঠেলে ভিতরে ঢুকতে গেলেন, কিন্তু পরক্ষণে কাঁধের কাছে বেশ জোরেই একটা ঠেলা খেয়ে প্রায় নিজের অগোচরে একটু সরে গেলেন। তাজ্জব বিস্ময়ে দেখলেন স্ত্রী তাকে ঠেলে হুইল চেয়ারের দখল নিয়ে বলছেন, সরো সরো, তুমি পারবে না, আমি যাচ্ছি। বাধা দেবারও অবকাশ পেলেন না গৌরীনাথ বাবু। ছেলে সহ হুইল চেয়ার ঠেলে স্ত্রী গেটের ভিতরে ঢুকে পড়েছেন। চিৎকার করে বলতে গেলেন, তুমি তো রোগের নামটাও ঠিক মতো বলতে পারবে না। বলা হলো না। হতভম্ব বিস্ময়ে দু চোখ বড় বড় করে চেয়ে রইলেন তিনি। হুইল চেয়ার ঠেলে স্ত্রী তরতর করে যেন এক লক্ষ্য কেন্দ্রের দিকে এগিয়ে চলেছেন। স্ত্রীর এমন আত্মস্থ সমাহিত অথচ তৎপর মূর্তি আর বুঝি দেখেননি। নিষ্পলক চেয়েই আছেন গৌরীনাথ বাবু, আর সমস্ত সত্তা দিয়ে অনুভব করছেন ঠিক এই মুহূর্তে বাপের তুলনায় ছেলের মায়ের সঙ্গে যাওয়াটার কত তফাৎ, রাত আর দিনের মতোই তফাৎ। গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা গল্প শুনতে ইচ্ছে করে, আমাকে সেটি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই গল্পটি গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরতে। খুব শীঘ্রই আমি হাজির হব এরকমই আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের পরবর্তী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।